নমস্কার, আমি জয়দীপ আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক জরাসন্ধের লেখা ছোট গল্প অবলম্বনে এখন স্টোরি টাইমের নিবেদন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। ভীষণ ভালো খবর। কি খাওয়াবে বল? মহাদেও শুকুল কাগজ পড়ছিল। এক পাশে সরিয়ে রেখে দেখল রায় রুমাল দিয়ে কপালের ঘাম মুছছে। অর্থাৎ খবরটা দেবার জন্যে তাকে অন্তত 30 মাইল বেগে সাইকেল ছোটাতে হয়েছে। সামনের চেয়ারটায় বসে পড়ে রায় যোগ করল, চ্যাটার্জি চলে যাচ্ছে। ঠিক জানো? ঠিক মানে? কে? স্টোন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, নিজের চোখে দেখে এলাম। তার মানে তুমি এবার পাকছো। তোমার ওপরে তো আর কেউ নেই। শুকুলের চোখ দুটো চকচক করে উঠল, কিন্তু বাইরে বেশ খানিকটা নিষ্পৃহ ভাব দেখিয়ে সে বলল, কাঁচা পাকা তো আর উপর নিচের ওপর নির্ভর করে না, সবটাই মনিবের মর্জি। তুমি না বলেছিলে কোনো একজন বাঙালি লেখকের লেখা, দুনিয়ায় সব কিছুই সময় হলে পাকে, যেমন কাঁচা লঙ্কা, কাঁচা তেঁতুল, কাঁচা মাথা। শুধু চাকরির বেলায় সে নিয়ম চলে না। চাকরি পাকা হয় কাল ধর্মে নয়, তৈল ধর্মে। আমি বলিনি, তবে কথাটা মিথ্যে নয়। আমাদের বসটিও কিঞ্চিত তৈল ভক্ত, বুঝলে? তুমি তো সবই জানো ভাই। সরাসরি না হলেও এর ওর হাত দিয়ে তেল ঢালতে আমি কিছু কসুর করিনি। আর কাজকর্ম সেদিক দিয়েও কোনো দোষ ত্রুটি কেউ ধরতে পারেনি, কিন্তু সে যে কি চায় সেবার দেখলে তো। ওই সমর বোস, আমার 2 বছরের জুনিয়র, কিরকম ল্যাং মেরে এগিয়ে গেল। এগিয়ে গেল তার কারণ বোস তার মিসেসটিকে ঠিক সময় বুঝে এগিয়ে দিয়েছিল। আসলে তিনিই কাজ হাসিল করে বেরিয়ে এলেন। তুমিও যদি অমনি। একটু থেমে শ্রোতার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে টেবিলের ওপর ঝুঁকে পড়ল রায়। গলা নামিয়ে বলল, ব্যাপারটা এমন কিছু দোষের নয়। ব্যাচেলার মানুষ, বয়স হচ্ছে, বিয়ে থা করবে বলে মনে হয় না। ফেয়ার সেক্স সম্বন্ধে একটু দুর্বলতা আছে, কিন্তু কোনো রকম বদ দোষ আছে বলে শুনিনি। নাইট ক্লাবেও যায় না। অফিসে যেসব মেয়ে আছে তাদের কারো সঙ্গে কোনো অভদ্র ব্যবহার করেছে বলেও শোনা যায়নি। ওর ইচ্ছে মাঝে মাঝে 2-1টা সন্ধ্যা তোমাদের মতো সিনিয়র স্টাফের কারো বাড়িতে গিয়ে একটু বসা। তাদের স্ত্রীরাও থাকেন, 1 কাপ চা বা কফির সঙ্গে কিছুক্ষণ একটু গল্প গুজব। বউ অবশ্যই একটু ছোটোখাটো পার্টিও দিয়েছিল। বেছে বেছে কিছু মিস্টার অ্যান্ড মিসেসদেরও নেমন্তন্ন করেছিল। আমাকে ডাকেনি। আমার তো আর মিসেস ফিসেস নেই। তোমাকে নিশ্চয়ই ডেকেছিল। হ্যাঁ, কিন্তু আমি যাইনি। হ্যাঁ, না যাওয়ার কারণটা অবশ্য আমার মিসেসের কারণেই, বুঝলে? না যাবার কারণটা যে মিসেস ঘটিত সেটাও ব্যক্ত করল শুকুল। সেই সঙ্গে আরো কিছু পারিবারিক খবর, যা প্রণব রায়ের মতো ঘনিষ্ঠ বন্ধুকেও আগে কখনো বলেনি, সেগুলো জানালো। তবে ওই ব্যাপারে মহাদেও শুকুলের মনে কোথাও একটা কাঁটা বিঁধে আছে, যা তাকে স্বচ্ছন্দ হতে দিচ্ছে না। এটুকু জানতে রায় বাকি ছিল না। ওরা দুজনেই বেশ বড় আর নামী কমার্শিয়াল ফার্মের কিছুটা উপরের স্তরের লোক। রায় বছর কয়েক আগে সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে গিয়ে পৌঁছেছে। শুকুল সেইখানেই পড়ে আছে বেশ কিছুদিন। এতদিনে কনফার্ম হওয়ার কথা, তবে হচ্ছে না। বরং তার আগে যারা ঢুকেছে তাদের মধ্যে 2-3 জন তাকে ছাড়িয়ে গেছে। একজন তো ডিভিশনাল ম্যানেজারের গদিতে গিয়ে উঠেছে। মহাদেও শুকুল কাজের লোক, বুদ্ধি আছে, পরিশ্রম করতে পারে, চটপটেও কম নয়, কিন্তু তার বেশিরভাগ সহকর্মীর মতো চটকদার নয়। হয়তো সেই কারণে সে অফিসে
খানিকটা কোণঠাসা হয়ে আছে, অথবা বলা যেতে পারে ওই কোণটা সে নিজেই বেছে নিয়েছে। সমস্তরের লোকেদের সঙ্গে তার সৌহার্দ্য আছে, কিন্তু ততটা অন্তরঙ্গতা নেই। একমাত্র ব্যতিক্রম এই প্রণব রায়, যদিও তাদের বয়সের তফাৎ 7-8 বছরের। রায় প্রায়ই আসে ঘর বাড়িতে, ঘন্টার পর ঘন্টা গল্পগুজব করে, চা খাবার খায়। আগে আগে শুকুলের পর একটা দা যোগ করত, ইদানিং তাও করে না। সে জানে এবং লক্ষ্য করেছে, ঘনিষ্ঠ বন্ধু বলতে মহাদেও শুকুল একমাত্র তাকেই জানে। আরেকটা জিনিস সে লক্ষ্য করেছে, এতদিনের এতটা ঘনিষ্ঠতা, তবু শুকুল তার বউকে কোনোদিন ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি। অথচ তিনি বাড়িতেই আছেন এবং প্রচুরভাবেই আছেন। ইংরেজিতে যাকে বলে ভেরি মাচ ইন এক্সিস্টেন্স। একটু চড়া গলায় কথা বলেন ভদ্রমহিলা, তার অনেক কিছুই পর্দা ভেদ করে বসবার ঘরে এসে ঢোকে। শুকুলের 3টি ছেলে মেয়ে, বয়স ওই 7 থেকে 3-এর মধ্যে। মার হাতের চটটা চাপড়টা পিঠে পড়ে, এবং সেটা বেশ উদারভাবেই পড়ে। তাদের গগনবিদারী চিৎকার কিংবা নকরদাইদের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে মালিকানির একটু দেহাতি ধরনের তর্জন গর্জন মাঝে মাঝে ওদের কথাবার্তাকে প্রায় অচল করে দেয়। শুকুলের মুখে তখন কতগুলো বিরক্তির রেখা ফুটে ওঠে, কখনো পর্দার ওপর একটা অসহায় দৃষ্টি বুলিয়ে দেয়। মাঝে মাঝে এও বোঝা যায় বন্ধুর সামনে সে বেশ খানিকটা লজ্জিত বোধ করছে। বোধহয় কিছু একটা বলতেও গেছে 2-1 দিন, কিন্তু বলেনি। সেদিন ওই জাতীয় কোনো ঘটনা ঘটেনি, বরং পর্দার ওধারে একটা অস্বাভাবিক নীরবতা শুরু থেকেই টের পাচ্ছিল রায়। হয়তো সেই কারণে শুকুল মনে মনে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল এবং নিজেকে অতখানি মেরে ধরতে পেরেছিল বন্ধুর কাছে। তাছাড়া রায় যে খবরটা বয়ে এনেছিল এবং কাজ হাসিলের পন্থা হিসেবে যে ইঙ্গিত দিয়েছিল, সেই সূত্রেই তার জীবনের একটি বিশেষ অধ্যায় খোলাখুলি তুলে ধরা ছাড়া শুকুলের বোধহয় আর কোনো উপায় ছিল না। মহাদেও শুকুল দ্বারভাঙা জেলার কোনো এক দূর গ্রামের গরিব পরিবারের ছেলে। বাপ গোড়া ব্রাহ্মণ, ইংরাজি শিক্ষার পক্ষপাতী ছিলেন না। তবু যে মহাদেও শহরের স্কুলে ভর্তি হলো এবং হবার সুযোগ পেল, তার পেছনে ছিল তার এক শিক্ষকের আনুকূল্য, যিনি ওর দূর সম্পর্কের আত্মীয়ও বটে। আর তার সঙ্গে ছিল শুকুলের নিজস্ব কৃতিত্ব। পিতৃদেবের ইচ্ছার বিরুদ্ধেই সে বিএ পাশ করে বেরিয়েছিল, কিন্তু তার আগেই তার একটা প্রচণ্ড ও অলঙ্ঘ ইচ্ছার বোঝা ঘাড়ে না তুলে পারেনি। বেশি কিছু নয়, তারই এক বাল্যবন্ধুর একটি ঘোর কৃষ্ণবর্ণ কন্যা। শুধু বর্ণ নয়, নববধূর মুখশ্রী সম্পর্কে আত্মীয় স্বজন প্রতিবেশীরা যে মত ব্যক্ত করেছিল, সেটা গোপনে এবং নিজেদের মধ্যে, বরের মার সামনে বলবার মতো নয়। কিন্তু 2 দিন না যেতে তিনি নিজেই দেখলেন বধূমাতার মুখশ্রীকে ছাড়িয়ে গেছে তার মুখ। সোজা বাংলায় যার নাম চোপা। তারা নাকি এদের চেয়ে বংশে এবং অবস্থায় বড়। নিজের বাপের বাড়ির শ্রেষ্ঠত্ব দেখাতে গিয়ে সে যখন তখন শ্বশুর শাশুড়ির বাপের নাম ভুলিয়ে ছাড়ত। মহাদেও বেঁচে গিয়েছিল, সে তখন কলকাতায় চাকরির সন্ধানে ঘুরছে। চাকরিটি যেই জুটল, বাপ মা বললেন, বাবা এবার একটা বাসা করো, তা না হলে তোমার খাওয়া দাওয়ার কষ্ট হবে। বউয়েরও সেই মুখ। তার মরদের যখন নকরি হয়েছে, ভালো নকরি, তখন সে আর গায়ে বসে বুড়ো বুড়ির তাঁবেদারি করতে যাবে কেন? রাজেশ্বরী যে তাদের চেয়ে আরো বিশুদ্ধ ও রক্ষণশীল পরিবারের মেয়ে, সেটা একদিক দিয়ে সাপে বর বলে মনে করল শুকুল। পরপুরুষের সামনে সে কখনো বেরোয় না। স্ত্রীর মুখশ্রী নিয়ে তার ভাবনা ছিল না, বরং ভয় ছিল তার শ্রী মুখখানি নিয়ে। সেখান থেকে কখন যে কি বাক্যসুধা নির্গত হবে কে জানে। প্রথম প্রথম বেশ খানিকটা অসুবিধায় পড়তে হয়েছিল। সহকর্মীরা বেড়াতে আসতো, একা এলে
মিসেস কেন বেরোচ্ছে না তার একটা কারণ ভেবেচিন্তে খাড়া করা যেত, কিন্তু মুশকিল হতো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে এলে। তখন বাধ্য হয়েই শুকুল স্বামীটিকে বাইরের ঘরে বসিয়ে রেখে স্ত্রীটিকে সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে ভেতরে ঢুকত, আলাপ করিয়ে দিত, আমার বন্ধু অমুকের স্ত্রী। কিন্তু ওপক্ষ থেকে এইসব আজকালকার বেহায়া মেয়ে মানুষের সঙ্গে আলাপ করবার ইচ্ছা বা আগ্রহ জেগে উঠবে এটা আশা করাই অন্যায়। মেয়ে মহলে কোনো কথাই চাপা থাকে না, আর তাই ব্যাপারটা জানাজানি হতে সময় লাগেনি। ফলে তখন আর কেউ আসতো না, আর শুকুলও বেঁচে গেল। রায় যখন উঠল বেশ রাত হয়েছে। এতক্ষণ ধরে যে কাহিনী শুনল সে সম্বন্ধে সে কিছুই বলল না, শুধু জিজ্ঞাসা করল, বৌদি বুঝি এখানে নেই? শুকুল হাসল। হ্যাঁ, সেটা কি এতক্ষণেও বুঝতে পারোনি? রায় সে হাসিতে যোগ দিল না, মনে হলো যেন কিছু একটা ভাবছে। জানতে চাইল, কবে ফিরছেন? তা 10-12 দিন তো লাগবেই। বাপের বাড়ি গেছে, ভাইয়ের বিয়ে পরশু। তুমি যাচ্ছ না? না, ছুটি পাইনি বলে কাটিয়ে দিয়েছি। 4-5 দিন পরে রায় সন্ধ্যার দিকে তার ঘরে ঢুকতেই শুকুল বেশ কড়া অনুযোগ করল। আচ্ছা রায়, ব্যাপার কি বলো তো? সেই যে গেলে আর এমুকটি হওয়ার নাম নেই। ব্যাপারটা তোমার। আমার? তার মানে? শোনো, ভেতরের খবর যতটা পাওয়া গেল নর্মাল কোর্সে কিছু হবে না। সিনিয়রিটির কোনো প্রশ্নই নেই। জিএম যাকে যোগ্য মনে করবে তারই গলায় মালা পড়াবে। ওকে হাত করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। জানি, এবং সে উপায় আমার হাতে নেই বলেই ও নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। ঘনশ্যাম দাস অরোরার মতো রাঘব বোয়ালের খাই মেটাবার সাধ্য আমার নেই, কোনো কালে হবেও না। ওইটা তুমি ভুল শুনেছ। লোকটার আর যাই দোষ থাক, টাকা পয়সার লোভ নেই। তার বদলে আর যা চায়, মানে তুমি সেদিন যা বলেছিলে, আমার বেলা সে প্রশ্নই ওঠে না। সেটা তুমি ভালো করেই জানো। যাক, এবার তোমার খবর বলো। তা বাইরে টাইরে যাচ্ছ নাকি এর মধ্যে? রায় কোনো উত্তর দিল না, ভাবতে লাগলো। 2-1 বার একটু ইতস্তত করলো, তারপর মৃদু হেসে বলল, একটা কথা বলবো? বলো না। ব্যাপারটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে, কেউ জানবে না। একেবারে টপ সিক্রেট। আচ্ছা আচ্ছা, ভূমিকা টমিকা ছেড়ে এবার বলে ফেলো দেখিনি। কিছুটা শুনবার পরেই শুকুল একেবারে লাফিয়ে উঠল। তুমি খেপেছো? তাই কখনো হয়? কেন হবে না শুনি? যে দেবতার যে পুজো। তুমি তো বামুনের ছেলে, নিশ্চয় দেখেছো। মা কালীর রক্ত জবা না হলে চলে না, আর শিব ঠাকুরের ধূত্র ফুল। হ্যাঁ, তাই বলে তুমি যা বলছো। কিছু অন্যায় বলিনি, এমন কিছু কঠিনও নয়। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ, তোমার বাপ ঠাকুরদার আমলের উচিত অনুচিত কি তুমি আঁকড়ে ধরে রাখতে পেরেছ? তাদের সংস্কার, আদর্শ, রীতিনীতি সব কিছু থেকে অনেক দূরে চলে আসনি? এইমাত্র তুমি অরোরাকে ঘুষ দেবার কথা বলছিলে। ক্ষমতা থাকলে হয়তো চেষ্টা করেও দেখতে। কথাটা যদি তোমার বাবার কানে যেত। ওরে বাপরে, শোনা মাত্র সোজা গিয়ে গঙ্গা ঝাঁপ। তবে আমরা যে যুগে এসে পড়েছি তার ধর্ম মেনে নিয়ে সেই ধারা বেয়ে চলতে হবে। এখন আর ন্যায় পথ বলে কিছু নেই, থাকলেও সেখান দিয়ে কেউ চলে না। চলতে গেলে পড়ে পড়ে মার খাবে, এগোতে পারবে না। যেটা তোমার লক্ষ্য সেখানে কখনো পৌঁছাতে পারবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জাতীয় ম্যাক্সিম স্কুলের ছেলে মেয়েদের এসে বই ছাড়া অন্য কোথাও দেখতে পাচ্ছ? ওটা তাদেরও কাজে লাগে না। পরীক্ষার হলে উল্টোটাই বরং কাজ দিচ্ছে। আর সত্য বই মিথ্যা বলিব না, এই নীতি বাক্যটিও শুধু এক জায়গায় টিকে আছে, আদালতের কাঠ গড়ায়। সাক্ষী দিতে গেলে আওড়াতে হয়, কিন্তু সবাই জানে ওর আসল মানে হলো মিথ্যা বই সত্য বলিব না। এতক্ষণে একটানা বুকে গিয়ে রায় বোধহয় একবার দম নেবার জন্য থামল। শ্রোতার দিক থেকে কোনো সাড়া নেই।
সোফার পিঠে গা এলিয়ে দিয়ে শুকুল চোখ বুজে সিগারেট টেনে চলেছে। কি হলো দাদা, এত বড় একটা লম্বা বক্তৃতা শুনে ঘুমিয়ে পড়লে নাকি? ও, চোখ খুলে সোজা হয়ে বসলো শুকুল। তারপর আস্তে আস্তে বলল, তোমার ওই বক্তৃতা এখন পুরনো হয়ে গেছে, ও সবই আমি জানি, কিন্তু জানা আর করা তো এক জিনিস নয়। করার ভার আমার, সে তো গোড়াতেই বলেছি, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। দিন তিনেক পরে জেনারেল ম্যানেজার অরোরা সাহেবের চেম্বারের সামনে গিয়ে দাঁড়ালো শুকুল। বাইরে থেকে বলল, আসতে পারি স্যার? Come in. Yes. বলছিলাম কি স্যার, এই সামনের শনিবার বিকেলে কি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার? না, কেন বলো দেখিনি? না মানে আমার বাড়িতে সামান্য একটু চায়ের আয়োজন করেছি, দয়া করে যদি একবার। কি ব্যাপার? মানে আমার স্ত্রীর একান্ত ইচ্ছা আপনি আমাদের বাড়িতে একবার পায়ের ধুলো দেন, অনেক দিন থেকেই বলছে আমাকে, আসলে আমি ঠিক সাহস করিনি স্যার। অরোরা সাহেব হেসে উঠলেন, বললেন, আরে এতে এত ভয়ের কি আছে? তোমার স্ত্রীর যখন এত ইচ্ছে, আই মাস্ট রেসপেক্ট হার বিশেষ। তা কটার সময় যেতে হবে? তা এই 6টা নাগাদ ধরুন। ওকে ওকে, আই উইল গো। শনিবার ওদের ছুটি। বেলা 10টা নাগাদ চৌরঙ্গি পাড়া থেকে একটা ভালো বাবুর্চি সঙ্গে করে রায় এসে পড়ল। মেনু আগের দিনই ঠিক হয়ে গেছে, জিনিসপত্র কতক এসেছে, কতক আসছে, বাবুর্চি সব বুঝে শুনে নিল। শুকুলের নকর আর দাই এতদিন যারা কাজ করছিল তাদের কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হলো। তাদেরকে বলে দেওয়া হলো মাইজি ফেরার ঠিক আগেই যেন এসে পড়ে। রায় আর বেশিক্ষণ দাঁড়ালো না। গোটা 3টে নাগাদ আসছি এই বলে ব্যস্ত হয়ে সে বেরিয়ে গেল। শুকুল অনুনয়ের সুরে তাকে বলল, আচ্ছা, ওই সময়টা তুমি থাকলে বড় ভালো হতো ভাই, দেখো না প্লিজ। এ সম্বন্ধে আগেই কথা হয়ে গেছে, রায় বুঝিয়ে দিয়েছে সেটা ঠিক হবে না, তার সামনে সাহেব তেমন ফ্রি ফিল করবে না, সেই কথাই আর একবার বুঝিয়ে দিল। শুকুল তখনও কিন্তু কিন্তু করছিল। রায় মুচকি হেসে বলল, আরে অত ঘাবড়াচ্ছ কেন? যাকে নিয়ে আসছি সে একাই সবটা ম্যানেজ করে নেবে। তোমার কাজ শুধু হাজির থাকা আর জায়গা বুঝে একটু আধটু হি হি করা, ব্যাস। ঠিক 3টেতেই এসে পড়ল প্রণব। ট্যাক্সি করে এসেছে, তার পিছনে একটি মহিলা। শুকুল বাইরের ঘরেই ছিল। উঠে দাঁড়াতেই প্রণব রায় পরিচয় করিয়ে দিল। মিস্টার শুকুল, মিস সুপর্ণা ঘোষ। নমস্কার বিনিময়ের পরেই সরাসরি কাজের কথা পারল রায়। ব্যাপারটা তো আপনাকে আগেই বলেছি মিস ঘোষ। মিস্টার শুকুল একজন পদস্থ অফিসার। ওর বস মানে কোম্পানির জেনারেল ম্যানেজারকে চায়ের নেমন্তন্ন করা হয়েছে। মিসেস শুকুল নিজের উপস্থিত থেকে মান্য অতিথিকে আদর আপ্যায়ন করবেন, এটাই দস্তুর। কথাও ছিল তাই, কিন্তু হঠাৎ বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে তাকে দেশে চলে যেতে হয়েছে। এদিকে টি পার্টি তো আর অপেক্ষা করতে পারে না, কিন্তু গৃহকর্ত্রীর না থাকাটা বস মোটেই ভালোভাবে নেবেন না। কাজেই বাকিটা বলবার আগেই সুপর্ণা মুখ টিপে হাসল। আর আমাকে তার হয়ে প্রক্সি দিতে হবে, কি তাই তো? শুধু প্রক্সি নয়, তবে রোলটা আগাগোড়া প্লে করতে হবে। সেটা আর আপনাকে বলতে হবে কেন? স্টেজে ছাড়াও আপনি তো মাঝে মাঝে রেডিওতে অভিনয় করে থাকেন। কোনো আর্টিস্ট যদি আসতে না পারেন, অন্য একজন নামেন তার জায়গায়। তার আগে একজন গম্ভীরভাবে ঘোষণা করেন, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, অ্যান্ড সো অন। আকাশবাণীর একজন বিশেষ ঘোষকের কণ্ঠ আর বলার ধরন এমন নিখুঁতভাবে অনুসরণ করে শোনালো যে শুকুল আর সুপর্ণা দুজনেই হেসে উঠল।
রায় তেমনি গম্ভীরভাবেই বলল, আপনার বেলায় কিন্তু কোনো ঘোষণা বা জানাজানি হবে না, বরং আমাদের গেস্ট জানবেন আপনিই নির্ধারিত শিল্পী, বুঝলেন তো? সুপর্ণা মাথা নেড়ে জানালো, বুঝেছি। সেদিন আমাকেও অমনি এক নির্ধারিত শিল্পী রোলে নামতে হয়েছিল, মেন পার্ট। যার করবার কথা সেই বিখ্যাত আর্টিস্ট, তার নামটা আজ আর করতে চাই না। আপনারা সবাই জানেন AIR থেকে এক ভদ্রলোক এসে হাজির। ড্রামা সেকশনের খোদ কর্তা বলে পাঠিয়েছেন ভীষণ জরুরি, না গেলে চলবে না। রায় বলল, আমাদের এটা তার চেয়েও জরুরি। এবার তাহলে আপনি রেডি হতে থাকুন। তার আগে যদি আর কিছু জানবার টানবার থাকে। জানবার আর কি, ভদ্রলোক তো আর একা আসছেন না, ওনার সঙ্গে ওনার স্ত্রীও তো থাকবেন। স্ত্রী কোথায়? কনফার্ম ব্যাচেলার, 40-এর ওপর বয়স। তাহলেও মেয়েদের ব্যাপারে কি বলবো? থাক, ও আর বলতে হবে না, সে আমি বুঝে গেছি। শুধু ছোট্ট একটা মুশকিল হলো, হিন্দিটা এখনো তেমন রপ্ত করতে পারেনি, আর ইংরেজিও। কি দরকার, আপনি বাংলা বলবেন। অরোরা অনেকদিন আছে কলকাতায়, পরিষ্কার বাংলা বলে, বোঝে তো বটেই। কিন্তু উনি তো বোধহয়। হ্যাঁ, উনি বিহারের লোক, কিন্তু ওর স্ত্রী বাঙালি। শুকুল চমকে উঠল, আর সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল রায় তার দিকে চেয়ে ঘন ঘন চোখ টিপছে। শুকুলের বাড়িতে আলাদা খাবার ঘর নেই, ডাইনিং চেয়ার টেবিলের প্রশ্নই ওঠে না। বসবার ঘরেই সব ভাড়া করে এনে বসানো হয়েছে, নতুন পর্দা, ফুলটুলের ব্যবস্থাও আছে। সুপর্ণা সেগুলো একটু তদারক করলো, এখানে ওখানে সামান্য একাত্তু নাড়াচাড়া করে বলল, দেখুন ঠিক হয়েছে তো? চমৎকার। রায় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এ না হলে হয়, সবকিছুর বেলাতেই ফাইনাল টাচ হলো ফেমিনিন টাচ। আচ্ছা, এবার তাহলে চলুন, আপনাকে বাথরুমটা দেখিয়ে দেওয়া যাক। আপনার শাড়ি, জামা এবং যাকে বলে প্রসাধনিক সামগ্রী সবই সুটকেসে আছে। আপনি যেমন যেমন বলেছিলেন, একবার বরং দেখে নিন। ঠিক আছে, চলুন। সুপর্ণা উঠে পড়ল। প্রণব শুকুলকে ইঙ্গিতে ডেকে নিয়ে তিনজনে ভেতরে গিয়ে ঢুকল। বাইরের ঘরে ফিরে এতক্ষণে শুকুল প্রথম কথাটা বলল, এটিকে পেলে কোথায়? হ্যাঁ, অনেক কষ্টে জোটাতে হয়েছে দাদা। নাম করা অ্যাক্ট্রেস, ভালো ভালো অ্যামেচার ক্লাবে অভিনয় করে বেড়ায়, ভীষণ ডিম্যান্ড। আজকেই কোথায় যেন আটকা পড়ে গিয়েছিল, বেশ কিছুটা বেশি কবুল করে রাজি করিয়েছি। চেহারা দেখেছ? এর ওপর সেজে গুজে যখন বেরোবে, দেখো কি স্মার্ট, তেমনি ফরওয়ার্ড। আর গলাটা, ওরা যেসব বাড়িতে যায় তাদের গিন্নিদের তো আমার দেখা আছে, ওর পায়ের নখের কাছেও দাঁড়াতে পারবে না। ব্যাটা একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, দেখে নিও। রায় বিশেষ অত্যুক্তি করেনি। অরোরা কখনো কল্পনাও করতে পারেননি মহাদেও শুকুলের মতো ওই রকম একটা সেকেলে ধরনের ম্যাড়মেড়ে চেহারার লোক, যাকে প্রায় গেঁয়ো বললেই চলে, তার এমন একটা ব্রাইট বউ থাকতে পারে। কেবল রূপের জুলুস নয়, এর চাহনি, এর হাসি, চলা ফেরা, কথাবার্তা, সব কিছু থেকেই যেন একটা দীপ্তি ঠিকরে পড়ছে। শুধু বিস্মিত নয়, অনেকটা যেন বিমোহিত হয়ে পড়েছিলেন ভদ্রলোক। সুপর্ণা সুরেলা কণ্ঠে মধুর অভিযোগের সুর আর চিত্রিত ভ্রুযুগলে ছদ্ম শাসন এনে ঠোঁটে রঙিন হাসি মাখিয়ে বলল, কই, আপনি তো কিছুই খাচ্ছেন না। খেয়ে গুলোতে পাচ্ছি কই। অরোরা সাহেব একটা কাটলেটের টুকরো কাঁটায় গেঁথে মুখে পড়লেন, তারপর চিবোতে চিবোতে মুখ তুলে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের সঙ্গে তো বসলেন না। এই তো এবার বসবো। ডাইনিং চেয়ারটার হাতল নেই, অতিথির চেয়ারের সঙ্গে লাগিয়ে দিয়ে একেবারে তার গা ঘেঁষে বসল সুপর্ণা। বাহু, গলা এবং তার নিচেও কিছুটা অংশ তার অনাবৃত। খেতে খেতে পাশের দিকে খানিকটা ঝুঁকে পড়ে বলল, আপনাকে আরেকটা কাটলেট দিই?
সর্বনাশ, এরপরে আরো? জাস্ট একটা, প্লিজ। অনুরোধের সুরে অনেকখানি আবদার ঢেলে দিল সুপর্ণা। তারপরেই মিষ্টি গলার ঝংকার তুলে ডাকলো, বয় বয়। কাটলেট এলো। অরোরা আর না বলতে পারলেন না। টি তো নয়, রীতিমতো হাইন টি, তার সঙ্গে হাসি গল্পের আসর। ভোজন পর্বের পরেও তার জের চলল কিছুক্ষণ। তার মধ্যে গৃহকর্তার ভূমিকা অতি সামান্য। মাঝে মাঝে দুটো একটা কথার স্রোত বইয়ে দিলেন গৃহিণী। তার যেন আর শেষ নেই। যতটা সময় কাটাবেন বলে ভেবে এসেছিলেন, তার থেকেও বেশ কিছুটা পরে বিদায় নিলেন অতিথি। শুকুল দম্পতি তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সেখানে বসেও তিনি ওদের আরেক দফা ধন্যবাদ জানিয়ে গেলেন, এবং সেটা সুখী ও পরিতৃপ্ত মনের ধন্যবাদ। কিছুক্ষণ পরেই রায় এসে পড়ল। মিসেস শুকুলের ভোল পাল্টে সুপর্ণা ঘোষ। আসল নামটা হয়তো সরলা, বিমলা কিংবা ওই রকম একটা কিছু হবে। সে তখন যাবার জন্য তৈরি। নির্দিষ্ট পারিশ্রমিকের উপর কিছু বকশিস এবং অনেক ধন্যবাদ নিয়ে ট্যাক্সিতে গিয়ে বসলো। আর সঙ্গে সঙ্গে রায়ও এক লাফ দিয়ে এগিয়ে এসে শুকুলের হাত বাড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস। মানে? এর মধ্যে এতখানি উচ্ছ্বাসের হেতুটা ঠিক ধরতে পারল না শুকুল। রায় তার হাত ধরে জোরে জোরে ঝাঁকানি দিয়ে প্রায় চেঁচিয়ে উঠে বলল, কেল্লা ফতে। আহ, ব্যাপারটা কি বলবে তো? গড়িয়াহাটার মোড়ে দেখা হয়ে গেল। হ্যাঁ, তাই নাকি? তবে আর বলছি কি, খাবার টাবার কিছু আছে? সব আছে, ওই তো বাবুর্চিকে দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এসো এসো। আচ্ছা দাঁড়াও, তাজ্জব খবরটাকে জানিয়ে দিই। আশ্চর্য যোগাযোগ। রেড সিগন্যাল দেখে সাইকেল থেকে নেমেছি, ঠিক পাশেই কালো বাইক দেখে ফেলেছে। অন্য সময় হলে না দেখার ভান করে চলে যেত, কিন্তু মুখ দেখেই বুঝলাম বেশ খোশ মেজাজে আছে। আরে রায় না? একটা গুড ইভিনিং দিলাম। তুমি এদিকে থাকো নাকি? আগে না স্যার, আমি থাকি নর্থে, একটু সুকুলের ওখানে যাচ্ছি। ও তাই নাকি? আমি তো সেখান থেকেই আসছি। অ্যাকচুয়ালি হি ইনভাইটেড মি। খুব খাওয়ালে, বুঝলে। ভেরি নাইস পিপল দেয়ার, পার্টিকুলারলি হিজ ওয়াইফ। হ্যাঁ স্যার, মহিলাটির ব্যবহার বেশ ভালো। She's wonderful, wonderful lady. আরও কি সব বলতে যাচ্ছিল। হতভাগা সিগন্যাল তখন গ্রিন হয়ে গেছে। যা বুঝলাম ওর হয়ে গেছে, তার মানে তোমারও হয়ে গেছে ধরে নিতে পারো। ঠিক দাওয়াই পড়েছে এবার। শুকুল হাসি মুখে বলল, দেখো, আমার নসিব আর তোমার হাত যশ। কয়েকদিনের মধ্যেই শুকুলের মনে হলো ভাগ্যের চাকা বোধহয় ঘুরতে আরম্ভ করেছে। ডেপুটি সেলস ম্যানেজার গুপ্তা সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তার সঙ্গেই ওর কাজকর্মের সরাসরি সম্পর্ক। বললেন, শোনো হে, অনেকদিন তো বাইরে যাওনি, যাও এবার আসামের দিকটা ঘুরে এসো। তো কবে বেরোবে? যেদিন বলবেন। চলে আসছিল শুকুল। আবার ডেকে ফেরালেন। গলাটা একটু খাটো করে বললেন, শোনো, জিএম সাহেব তোমার কাজকর্মের খোঁজ নিচ্ছিল। আমার যতটা বলবার বলেছি। উইশ ইউ গুড লাক। পরদিন ট্যুরে বেরোবার আগে শুকুল কাগজপত্র গোছাচ্ছে। জিএম এর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চুপি চুপি এসে ভুলে গেল, কাউকে বলবেন না, আপনার পার্সোনাল ফাইল সাহেব জি পাঠিয়েছেন। আর এক টুকরো আশার আলো। খবরটা তখনই রায়কে না জানিয়ে পারল না। প্রণব রায় তো শুনে ভীষণ খুশি। আমি বলিনি ঘুরে এসো, মনে হচ্ছে তার আগেই অর্ডার বেরিয়ে যাবে। লম্বা প্রোগ্রাম। দিন দশেক লেগে গেল শুকুলের ফিরতে। তার আগেই রাজেশ্বরী
তার পুত্র কন্যাকে নিয়ে ফিরে এসেছে। ভাইয়ের বিয়ে মিটে গেছে, তার ছোট ভাইটির কলেজে গরমের ছুটি চলছে, সেই এসেছে দিদিকে রেখে যেতে। অফিসের বেলা হয়ে গিয়েছিল, তাই কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা হলো না। নাকে মুখে দুটো গুঁজেই শুকুল বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। ওদিকে কাজের পাহাড় জমে গেছে, নিঃশ্বাস ফেলার অবসর নেই। তারই মধ্যে পিয়ন এসে একটা বন্ধ কভার দিয়ে গেল, ওপরে ওর নাম। বুকের ভেতরটা নেচে উঠল। সত্যি তাহলে অর্ডার বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে মাথাটা ঘুরে গেল শুকুলের। ভুল দেখছে না তো? আর একবার পড়ল, না, ঠিকই দেখেছে, অর্ডার ঠিকই আছে। তবে বিষয়টা কনফার্মেশন নয়, বদলি। তাও আবার বোম্বেতে, যেখানে কেউ যেতে চায় না। কোম্পানি বাড়ি ভাড়া বলে যা দেয়, তাতে বাড়ি তো দূরে থাক, এক চিলতে বারান্দাও মেলে না। তার উপরে সব জিনিস আগুনের দাম। সবচেয়ে সাংঘাতিক খবরটা ছিল শেষের দিকে। সেলস থেকে তাকে সরিয়ে ঠেলে দেওয়া হয়েছে অ্যাকাউন্টসে, অর্থাৎ সেলফ কেরানিগিরি। টুরফুর নেই, কোনো দিক থেকে দুটো নয়া পয়সা আসবার পথ নেই। বসে বসে শুধু অঙ্ক চষো। এত বড় সর্বনাশটা কি করে হলো? বাড়ি ফিরে বাইরের ঘরে গুম হয়ে বসে রইল শুকুল। চাকর চা নিয়ে এসেছিল, ফিরিয়ে দিল। কিছুক্ষণ পরে রাজেশ্বরী ঘরে ঢুকলো, বেশ খুশি খুশি ভাব। ও বেলা তো এসেই ছুটলে, খবরটা দেবার ফুরসত পেলাম না। শুকুল ভয়ে ভয়ে মুখ তুলল। কে জানে এখানে আবার কোন সুখবর অপেক্ষা করে আছে। রাজেশ্বরী সামনের সোফাটায় বসে বলল, তোমার অফিসের বড় সাহেব এসেছিল। শুকুল প্রায় লাফিয়ে উঠল। বড় সাহেব? হ্যাঁ, কবে, কোথায়? এ তো দিন চারেক হলো। আমরা যেদিন ফিরলাম তারপর দিন সন্ধ্যের একটু পর রাকেশ ছিল, ওই এনে বসালো এই ঘরে। তারপর? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল শুকুল। এবার রাকেশ নিজেই এগিয়ে এলো, বড় বড় চোখ করে বলল, বিশাল কালো রঙের গাড়ি, নিজেই চালিয়ে এসেছেন। দুধ, এইসব গাড়ি ফাড়ি কথা কে জানতে চাইছে? কি বললে তাই বলো। বললেন, মিসেস শুকুল আছেন? আমি বললাম, আছেন। আমি আমি একবার তার সঙ্গে দেখা করব। আমার নাম অরোরা। মিস্টার শুকুল যেখানে কাজ করেন, আমি সেই ফার্মের জেনারেল ম্যানেজার। উনি আমাকে। রাজেশ্বরী ভাইয়ের মুখ থেকে কথাটা প্রায় কেড়ে নিল। শোনো কথা, তুই ম্যানেজার ফ্যানেজার যাই হোস, তাতে আমার কি? আমি তোর সাথে দেখা করতে যাব কিসের জন্য? তাই বুঝি বলে পাঠালে? বলতাম বই কি, তা ওই ছেলেটা যে অন্য কথা বোঝালো। সাহেব শুভ মানুষ, ও তো জানেই না যে আমরা ওদের মতো যার তার সামনে বেরোই না। চটে যাবে, আর ইচ্ছে করলে তোমার নকরিও নিয়ে নিতে পারে, তাই এলাম। হ্যাঁ, তুমি বেরোলে ওর সামনে? এবার রীতিমতো আঁতকে উঠল শুকুল। অনেকটা যেন অসহায় ভাবে নরম সুরে রাজেশ্বরী বলল, কি করব, তোমার নকরি বড় না আমার মান বড়? যাগে, তারপর কি হলো বলো। খানিকক্ষণ ডেব ডেব করে চেয়ে রইল আমার দিকে, তারপর ইঞ্জিরিতে কি যেন বলল রাকেশকে। কি বলল রে? বললেন, আরে না না না, একে নয়, আমি মিসেস শুকুলকে চাইছিলাম। আমি বললাম, ইনিই তো মিসেস শুকুল। কেমন যেন অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ, সে কি? তাহলে তুমি কে? আমি সব পরিচয় টরিচয় দিলাম। হ্যাঁ, তারপরে
গটগট করে বেরিয়ে গেলেন। হ্যাঁ, শুনলেন আজকের অডিও স্টোরি প্রখ্যাত সাহিত্যিক জরাসন্ধের লেখা ছোট গল্প নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি, জয়দীপ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অতনু ভট্টাচার্য, সোমা মিত্র, প্রবীর মিত্র, সুমিত ঘোষ, মৌসুমী ঘটক, শুভজিৎ মুখার্জি এবং জয়দীপ গাঙ্গুলি। গল্পের পোস্টার এবং আবহ জয়ফুল ক্রিয়েশন। গল্পের অডিও রূপান্তর জয়দীপ গঙ্গোপাধ্যায়। সমস্ত পরিকল্পনা, পরিচালনা এবং নির্দেশনায় জয়দীপ গঙ্গোপাধ্যায়। অডিও স্টোরিটির প্রযোজনায় রয়েছে টিম এখন স্টোরি টাইম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো এই রকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।